হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, আবার একটা তোমাদের নতুন ক্লাস নিয়ে এসেছি। সেটা হচ্ছে টার্গেট আপার প্রাইমারি টেট, গ্রুপ সি, গ্রুপ ডি, অর্থাৎ যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য মিক্সড জিকে সিরিজ এই ক্লাসটা। তো আজ থেকে কিন্তু ক্লাসটা শুরু হচ্ছে, ক্লাস নাম্বার 1। বিশেষ করে এই মুহূর্তে যেহেতু আপার প্রাইমারি এবং গ্রুপ সি, গ্রুপ ডির জন্য প্রিপারেশন করানো হচ্ছে, তাই ক্লাসটা এই নামেই করা হয়েছে। তো অবশ্যই ক্লাসগুলো ভালো করে দেখবে। এখানে 40টা বাছাই জিকে প্রশ্ন রয়েছে, যেগুলো আপকামিং যে কোনো এক্সাম, ডাব্লিউপি থেকে শুরু করে কেপি, পিএসসি যে কোনো এক্সাম বা সেন্ট্রাল এসএসসি, জিডি, সিজিএল, সিএইচএসএল সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। তো পরীক্ষায় কিন্তু আসার মতোই প্রশ্নগুলো এমসিকিউ আকারে প্রশ্ন রয়েছে, কারণ তোমরা অনেকে এমসিকিউ আকারে চাইছিলে। এবং ডিটেলস ক্লাস কিন্তু অবশ্যই চ্যানেলের প্লেলিস্টে যদি ভিজিট করো, সেখানে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি বা সিডিপি অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজি, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ প্যাডাগজি সমস্ত টপিকের বা সাবজেক্টের কিন্তু ক্লাস করানো হচ্ছে। এবং সিলেবাস অনুযায়ী চ্যাপ্টার ধরে ধরে কিন্তু ডিটেলস ক্লাসও করানো হচ্ছে, এবং সাথে সাথে তোমাদের এমসিকিউ সিরিজটাও আজ থেকে চালু করলাম। তো এখানে হিস্ট্রি, বায়োলজি, জিওগ্রাফি, পলিটি, তারপরে ফিজিক্স, কেমিস্ট্রি এই সমস্ত সাবজেক্টের প্রশ্ন রয়েছে, এবং খুবই বাছাই করে ইম্পর্টেন্ট প্রশ্ন। তো যারা চ্যানেলে নতুন আছো বা ভিডিওটি যারা নতুন দেখছো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল নোটিফিকেশন অন করো। এবং সাথে সাথে বলবো, ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আর লাইক ও বন্ধুর সাথে শেয়ার করো। আর উত্তরগুলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আর কেমন লাগছে ভিডিওটা সেটাও কিন্তু জানাবে। তো দেখো, আজকে হচ্ছে ক্লাস নাম্বার 1, এবং এটা জিকে সিরিজ বলে একটা প্লেলিস্ট তৈরি করা হয়েছে। তো অবশ্যই সেখানে দেখে নেবে, এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, আজকের প্রথম প্রশ্ন কী রয়েছে সেটা আমরা আলোচনা করা যাক। তো আজকের প্রথম প্রশ্ন রয়েছে যে, কোন নদীর নাম অনুসারে ভারতবর্ষের ইন্ডিয়া বা হিন্দুস্তান নামকরণ করা হয়েছে? এই প্রশ্নটা কিন্তু এসএসসি সেন্ট্রাল এক্সামে কিন্তু আসা প্রশ্ন। তো কোন নদীর নাম অনুসারে ভারতবর্ষে ইন্ডিয়া বা হিন্দুস্তান নামকরণ করা হয়েছে? দেখো অপশানগুলো দেখো। অপশান এতে সিন্ধু, অপশান বিতে গঙ্গা, অপশান সিতে ব্রহ্মপুত্র এবং অপশান ডিতে ভাগীরথী। তো সকলে কমেন্ট করে উত্তর দাও যে কোন নদীর নাম অনুসারে ভারতবর্ষ বা ইন্ডিয়া, যে ভারতবর্ষের নাম ইন্ডিয়া বা হিন্দুস্তান নামকরণ হয়েছে। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, অর্থাৎ সিন্ধু নদীর নাম অনুসারে কিন্তু ভারতবর্ষে ইন্ডিয়া বা হিন্দুস্তান নামকরণ করা হয়েছে। নেক্সট প্রশ্ন 2 নম্বর দেখো, বলছে 2 নম্বর প্রশ্ন কি না, ভারতকে নৃতত্ত্বের জাদুঘর বা প্রত্নতাত্ত্বিক জাদুঘর আখ্যা কে করেছেন? তো দেখো অপশান কি রয়েছে। অপশান এতে রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান বিতে কালিদাস, অপশান সিতে রয়েছে কি দেখো, অপশান সিতে রয়েছে দরায়ুস, এবং অপশান ডিতে রয়েছে ভিনসেন্ট স্মিথ। তো ভারতকে নৃতত্ত্বের জাদুঘর কে বলেছেন? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশান ডি, অর্থাৎ ভিনসেন্ট স্মিথ ভারতকে নৃতত্ত্বের জাদুঘর বলে আখ্যায়িত করেছেন। ওকে, নেক্সট প্রশ্ন দেখো 3 নম্বর, সেটা হচ্ছে প্রাচীন ভারতের যে প্রথম ইতিহাসমূলক যে গ্রন্থ সেটা কোনটি? প্রাচীন ভারতের প্রথম ইতিহাসমূলক গ্রন্থ কোনটি? অপশান এতে রামচরিত, অপশান বিতে রাজতরঙ্গিনী, অপশান সিতে রয়েছে রামচরিতমানস, নাকি অপশান ডিতে ইন্ডিকা। তো প্রাচীন ভারতের প্রথম ইতিহাসমূলক গ্রন্থ কোনটি? এক্ষেত্রে সঠিক উত্তর যাবে 3 দাগের অপশান বি, অর্থাৎ রাজতরঙ্গিনী হচ্ছে প্রাচীন ভারতের প্রথম ইতিহাসমূলক গ্রন্থ। নেক্সট 4 নম্বর প্রশ্ন, এবং এই প্রশ্নগুলো কিন্তু আসে বিভিন্ন রচনার যে ইতিহাস থেকে প্রশ্নগুলো আসে, যে কে কোন গ্রন্থের রচয়িতা সেটা কিন্তু প্রশ্নগুলো আসে। তো এগুলোও খুবই গুরুত্বপূর্ণ। তো অর্থশাস্ত্র কে রচনা করেন? অপশান এতে মেগাস্তিনিস, অপশান বিতে কৌটিল্য, অপশান সিতে বাণভট্ট, অপশান ডিতে কলহন। তো অর্থশাস্ত্র কে রচনা করেন? সকলে কমেন্ট করো 4 দাগের সঠিক উত্তর কী হবে। তো দেখো 4 দাগের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অর্থাৎ কৌটিল্য কিন্তু অর্থশাস্ত্র রচনা করেন। মেগাস্তিনিস রচনা করেন ইন্ডিকা। কি রচনা করেন? ইন্ডিকা, এটা কিন্তু মনে রাখবে। নেক্সট তারপর দেখো 5 নম্বর প্রশ্ন, বুদ্ধচরিত কার রচনা? বুদ্ধচরিত কার রচনা? অপশান এতে কী রয়েছে দেখো, অশ্বঘোষ, অপশান বিতে রয়েছে মেগাস্তিনিস, অপশান সিতে বিলহন এবং অপশান ডিতে আলবেরুনি। তো 5 দাগের সঠিক উত্তর কী হবে? তো এক্ষেত্রে 5 দাগের বুদ্ধচরিত কার রচনা? না, এক্ষেত্রে সঠিক উত্তর যাবে তোমাদের অপশান কি, অপশান এ, অর্থাৎ অশ্বঘোষ কিন্তু বুদ্ধচরিত রচনা করেন। অপশান এ হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট দেখো তারপরে 6 নম্বর প্রশ্ন কি বলছে, হর্ষচরিত কে রচনা করেন? তো হর্ষচরিত কে রচনা করেন? অপশান এতে আবু রিহান, অপশান বিতে কে এম পানিক্কর,
অপশন সিতে বিলহন এবং অপশন ডিতে বাণভট্ট। তো হর্ষচরিত কে রচনা করেন? এক্ষেত্রে 6 দাগের সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশন ডি, অর্থাৎ বাণভট্ট হর্ষচরিত রচনা করেন। নেক্সট প্রশ্ন দেখো, প্রশ্নটা এসছে এবং এটার উত্তর সকলে কমেন্ট করো যে ইন্ডিকা গ্রন্থের রচয়িতাকে। এখনই আমি উত্তর বলে দিলাম। দেখো অপশন এতে কী রয়েছে? ইবন বতুতা, অপশন বিতে বিলহন, অপশন সিতে মেগাস্থিনিস, অপশন ডিতে অশ্বঘোষ। তো ইন্ডিকা গ্রন্থের রচয়িতাকে, তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ মেগাস্থিনিস ইন্ডিকা গ্রন্থটি রচনা করেন। এখানে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাও যে মেগাস্থিনিস কার আমলে ভারতবর্ষে এসেছিলেন, এটা কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। নেক্সট দেখো তারপরে প্রশ্ন 8 নম্বর প্রশ্ন, যে রামচরিত গ্রন্থের রচয়িতা কে? এখান থেকে দুটো প্রশ্ন আসছে, একটা হচ্ছে রামচরিত আর একটা হচ্ছে রামচরিত মানস। কি? রামচরিত মানস। তো এই দুটো প্রশ্ন কিন্তু আসে। তো রামচরিত গ্রন্থের রচয়িতা কে? দেখো অপশান এতে কী রয়েছে? বিক্রমাদিত্য, অপশান বিতে সন্ধ্যাকর নন্দী, অপশান সিতে তুলসীদাস এবং অপশান ডিতে কৌটিল্য। তো ওনাকে এই প্রশ্নটা কিন্তু গুলিয়ে ফেলে। তো এক্ষেত্রে 8 দাগের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, সন্ধ্যাকর নন্দী হচ্ছে রামচরিত গ্রন্থ। আর রামচরিত মানস কী হবে তাহলে? তুলসীদাসের লেখা হচ্ছে রামচরিত মানস। ওকে, নেক্সট তারপর দেখো 9 নম্বর প্রশ্ন কি বলছে? যে বিক্রমাঙ্ক চরিত কে রচনা করেন? বিক্রমাঙ্ক চরিত কে রচনা করেন? অপশান এতে বাণভট্ট, অপশান বিতে প্লুটার্ক, অপশান সিতে প্লিনি এবং অপশান ডিতে বিলহন। তো 9 দাগের সঠিক উত্তর কী হবে? কমেন্ট করে সকলে। তো 9 দাগের সঠিক উত্তর হয়ে যাবে বিক্রমাঙ্ক চরিত রচনা করেন অপশান ডি, অর্থাৎ বিলহন কিন্তু বিক্রমাঙ্ক চরিত রচনা করেন। নেক্সট দেখো তারপরে 10 নম্বর প্রশ্ন, যে রাজতরঙ্গিনী গ্রন্থে কোন রাজ্যের ইতিহাস বর্ণিত আছে? এটা আমরা আগে আলোচনা করলাম রাজতরঙ্গিনী কার লেখা। তো এখানে রাজতরঙ্গিনী গ্রন্থে কোন রাজ্যের ইতিহাস বর্ণিত আছে? অপশান এতে পাঞ্জাব, অপশান বিতে কাশ্মীর, অপশান সিতে অরুণাচল প্রদেশ এবং অপশান ডিতে রয়েছে হরিয়ানা। তো এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে? না 10 দাগের সঠিক উত্তর কী হবে? রাজতরঙ্গিনী গ্রন্থ থেকে কোন রাজ্যের ইতিহাস বর্ণিত রয়েছে? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অর্থাৎ কাশ্মীর সম্পর্কে কিন্তু রাজতরঙ্গিনী গ্রন্থের ইতিহাস জানা যায়। রাজতরঙ্গিনী গ্রন্থ থেকে কাশ্মীরের ইতিহাস জানা যায়। ওকে, নেক্সট তারপর দেখো 11 নম্বর প্রশ্ন, একটা সায়েন্স থেকে প্রশ্ন দেখো ফিজিক্সের, যে সমস্ত রাশির প্রকাশের জন্য মান এবং অভিমুখ উভয় প্রয়োজন হয়। তো কোন রাশির জন্য? অপশান এতে প্রাকৃতিক রাশি, অপশান বিতে স্কেলার রাশি, অপশান সিতে ভৌত রাশি নাকি অপশান ডিতে ভেক্টর রাশি। তো এক্ষেত্রে সমস্ত রাশির প্রকাশের জন্য মান এবং অভিমুখ উভয় প্রয়োজন হয়, সেটা কোন রাশির জন্য? এক্ষেত্রে 11 দাগের সঠিক উত্তর যাবে অপশান ডি, অর্থাৎ ভেক্টর রাশি মান এবং অভিমুখ উভয় প্রয়োজন হয়। ওকে, নেক্সট দেখো 12 নম্বর প্রশ্ন কি বলছে? না কোন স্কেলার রাশিটি 3টি মৌলিক একক দ্বারা গঠিত? ভিভিআই এটা করে রাখো, এটা কিন্তু ভিভিআই করে রাখো যে কোন স্কেলার রাশিটি 3টি মৌলিক একক দ্বারা গঠিত। অপশান এতে ক্ষেত্রফল, অপশান বিতে ক্ষমতা, অপশান সিতে দ্রুতি এবং অপশান ডিতে দর্পণ। তো কোন স্কেলার রাশিটি 3টি মৌলিক একক দ্বারা গঠিত? এক্ষেত্রে 12 দাগের সঠিক উত্তর যাবে অপশান বি, অর্থাৎ ক্ষমতা 3টি মৌলিক একক দ্বারা গঠিত একটা স্কেলার রাশি। নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন, নিয়মিত প্রতিফলন নিম্নের কোন প্রতিফলনের ক্ষেত্রে ঘটে? তো দেখো অপশান কী রয়েছে? অপশান এতে সিনেমার পর্দা, অপশান বিতে রয়েছে দেখো জামা, অপশান সিতে ঘরের পর্দা নাকি অপশান ডিতে দর্পণ। তো এক্ষেত্রে 13 দাগের সঠিক উত্তর কী হবে? না নিয়মিত প্রতিফলন দেখা যায় কোন ক্ষেত্রে? এটাও সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, অর্থাৎ দর্পণের ক্ষেত্রে নিয়মিত প্রতিফলন ঘটে বা দেখা যায়। নেক্সট 14 দাগের প্রশ্ন দেখো কী রয়েছে? যে নিচের কোন আকাশে শিশির উৎপন্ন হয় না? এই নাবাচক টার্মগুলো কিন্তু সকলে কিন্তু দেখবে যে নিচের কোন আকাশে শিশির উৎপন্ন হয় না বলেছে। তো অল্প মেঘাচ্ছন্ন আকাশ, অপশান বিতে মেঘাচ্ছন্ন আকাশ, অপশান সিতে মেঘমুক্ত আকাশ নাকি অপশান ডিতে বেশি মেঘাচ্ছন্ন আকাশ। তো 14 দাগের সঠিক উত্তর কী হবে? সকলে কমেন্ট করার চেষ্টা করো। না কোন আকাশে শিশির উৎপন্ন হয় না? এক্ষেত্রে সঠিক উত্তর যাবে অপশান সি, অর্থাৎ মেঘমুক্ত আকাশে কোনো শিশির উৎপন্ন হয়
না। নেক্সট দেখো তারপরে 15 নম্বর প্রশ্ন কি বলছে না, স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে কি মাপা হয়? বিভিন্ন যন্ত্র এবং কি ব্যবহার করা হয়, কোন যন্ত্রের সাহায্যে কি মাপা হয় সেগুলো কিন্তু প্রশ্ন আসে। তো স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে কি মাপা হয়? অপশন এতে ভর, অপশন বিতে ভার, অপশন সিতে ভর এবং ভার, এবং অপশন ডিতে কোনোটি নয়। এটা কিন্তু ডাব্লিউবিপি প্রিভিয়াসের প্রশ্ন, এটা কিন্তু ডাব্লিউবিপি প্রিভিয়াসের প্রশ্ন কিন্তু। তো স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে কি মাপা হয়? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে 15 দাগের অপশন কি? অপশন বি, অর্থাৎ ভার মাপা হয় স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে। অপশন বি হচ্ছে 15 দাগের সঠিক উত্তর। নেক্সট দেখো তারপরে 16 নম্বর প্রশ্ন, জলের বাষ্পীভবনের লিনতাপ কত? তো এর অপশানগুলো দেখো রয়েছে পরের পেজে। জলের বাষ্পীভবনের লিনতাপ কত? তো দেখো কী কী রয়েছে। জলের বাষ্পীভবনের লিনতাপ অপশান এতে রয়েছে 537 ক্যালোরি পার গ্রাম, অপশান বিতে 437 ক্যালোরি পার গ্রাম, অপশান সিতে 80 ক্যালোরি পার গ্রাম, এবং অপশান ডিতে 480 ক্যালোরি পার গ্রাম। তো জলের লিনতাপের মান কত? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে 16 দাগের অপশান এ, অর্থাৎ 537 ক্যালোরি পার গ্রাম হচ্ছে জলের বাষ্পীভবনের লিনতাপের মান। নেক্সট এরপর আমরা দেখব 17 নম্বর প্রশ্ন। তো কেমন লাগছে ক্লাসগুলো অবশ্যই তোমরা সকলে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও, এবং যদি ভিডিওটা ভালো লাগে বা ক্লাসগুলো ভালো লাগে এবং এই ডিটেলস ক্লাসও যদি দেখতে চাও তো অবশ্যই চ্যানেল প্লেলিস্টে গিয়ে ভিজিট করো। সেখানে অলরেডি অনেক টপিক ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ এবং সিলেবাসের যে রয়েছে সে সিলেবাস ধরে ধরে কিন্তু ক্লাস করানো হচ্ছে। প্রত্যেকটা ক্লাস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হিস্ট্রিতে প্রায় 5-6টা চ্যাপ্টার হয়ে গেছে ওখানে, এবং যে সিডিপি অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট প্যাডাগজি বা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড প্যাডাগজি এগুলোরও কিন্তু ক্লাস 7টা 8টা 9টা করে হয়ে গেছে। আর 2022 স্টেট ইন্টারভিউ যারা প্রিপারেশন নিতে চাইছো চ্যানেলে প্লেলিস্টে গিয়ে ভিজিট করো, ওখানে প্রায় 70টার মতো ক্লাস করানো হয়ে গেছে। আর এই সমস্ত যে ক্লাসগুলো করাচ্ছি তার পিডিএফ পাওয়ার জন্য অবশ্যই দ্য ওয়েব এডুকেশন টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়ে দেবো, ওখানে যুক্ত হলে কিন্তু পিডিএফগুলো সম্পূর্ণ ফ্রি অফ কস্ট পেয়ে যাবে। তো দেখো নেক্সট 17 নম্বর প্রশ্ন কী বলছে যে কার উপস্থিতিতে দইয়ের স্বাদ টক হয়? তো এটা জানলে হবে যে দইয়ের মধ্যে কোন অ্যাসিড থাকে, এটা জানলে বুঝতে পারবে। তো অপশান এতে তেঁতুল, অপশান বিতে ভিনিগার, অপশান সিতে টার্টারিক অ্যাসিড, এবং অপশান ডিতে ল্যাকটিক অ্যাসিড। সহজ প্রশ্ন, সকলে কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করো। তো কার উপস্থিতিতে দইয়ের স্বাদ টক হয়? এক্ষেত্রে সঠিক উত্তর যাবে অপশান ডি, অর্থাৎ ল্যাকটিক অ্যাসিডের উপস্থিতিতে দইয়ের স্বাদ কী হয়? টক হয়। নেক্সট দেখো তারপর 18 নম্বর প্রশ্ন কি বলছে, কোন গ্যাসটি ওয়াটার গ্যাসের মধ্যে পাওয়া যায়? ওয়াটার গ্যাসের মধ্যে পাওয়া যায় কোন গ্যাসটি? দেখো অপশান এতে কী রয়েছে? নাইট্রোজেন, অপশান বিতে কার্বন মনোক্সাইড, অপশান সিতে মিথেন, নাকি অপশান ডিতে রয়েছে সালফার ডাই অক্সাইড। তো এক্ষেত্রে 18 দাগের সঠিক উত্তর কী হবে? তো কোন গ্যাসটি ওয়াটার গ্যাসের মধ্যে পাওয়া যায়? এক্ষেত্রে 18 দাগের সঠিক উত্তর হয়ে যাবে অপশান কি? অপশান বি, অর্থাৎ কার্বন মনোক্সাইডের মধ্যে ওয়াটার গ্যাসের পাওয়া যায়, ওয়াটার গ্যাসটি পাওয়া যায়, বা ওয়াটার গ্যাসের মধ্যে কার্বন মনোক্সাইড পাওয়া যায়। ওকে, নেক্সট তারপর দেখো 19 নম্বর প্রশ্ন কি বলছে, নিচের কোন উপাদানটি বক্সাইট থেকে উৎপন্ন হয়? তো বক্সাইট থেকে উৎপন্ন হয় কোনগুলো? দেখো অপশান এতে রয়েছে লোহা, অপশান বিতে অ্যালুমিনিয়াম, অপশান সিতে মাইকা, এবং অপশান ডিতে তামা। তো কোন উপাদানটি বক্সাইট থেকে উৎপন্ন হয়? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে 19 দাগের অপশান বি, অর্থাৎ অ্যালুমিনিয়াম পাওয়া যায় কি? বক্সাইট থেকে। নেক্সট দেখো তারপরে 20 নম্বর প্রশ্ন কি বলছে না, সরীসৃপ এবং পাখিদের মধ্যে যোগসূত্র হলো কোনটি? সরীসৃপ এবং পাখিদের মধ্যে যোগসূত্র হলো কোনটি? অপশান এতে আর্কিওপটেরিক্স, অপশান বিতে প্লাটিপ্লাস, অপশান সিতে জাভা অ্যাপম্যান, অপশান ডিতে তিমি। সেক্ষেত্রে 20 দাগের সঠিক উত্তর কী হবে কমেন্ট করো। তো সরীসৃপ ও পাখির মধ্যে যোগসূত্র করে সেটা হচ্ছে আর্কিওপটেরিক্স, অপশান এ হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট তারপরে 21 নম্বর প্রশ্ন দেখো, কোনটি প্রোটোজোয়া নয়? এই যে নয় বলেছে, কোনটি প্রোটোজোয়া নয়? অপশান এতে হাইড্রা, অপশান বিতে ইউগ্লিনা, অপশান সিতে রয়েছে দেখো অ্যামিবা, এবং অপশান ডিতে রয়েছে প্যারামিশিয়াম। তো কোনটি বলছে প্রোটোজোয়া নয়? তো এক্ষেত্রে 21 দাগের সঠিক উত্তর কী হবে তোমাদের? না, 21 দাগের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, অর্থাৎ হাইড্রা একটি প্রোটোজোয়া নয়। অপশান এ হচ্ছে 21 দাগের সঠিক উত্তর।
নেক্সট দেখো তারপরে 22 নম্বর প্রশ্ন কি বলছে না মানুষের আবিষ্কৃত প্রথম ধাতুটি হলো কি। ভিভিআই এটাও করে রাখো, মানুষের আবিষ্কৃত প্রথম ধাতুটি হলো কি। অনেকে কিন্তু কনফিউজ করে লোহা করে ফেলে, কিন্তু লোহাটা নয়। তো অপশান এতে দেখো কি রয়েছে লোহা, অপশান বিতে সোনা, অপশান সিতে রূপো এবং অপশান ডিতে তামা। তো সকলে কমেন্ট করে চেষ্টা করো 22-এর দাগে সঠিক উত্তর কী হবে। এক্ষেত্রে সঠিক উত্তরে যাবে মানুষের প্রথম আবিষ্কৃত ধাতুটি হচ্ছে তামা, অর্থাৎ অপশান ডি হচ্ছে এখানে সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো তারপরে 23 নম্বর প্রশ্ন, জিব্বারেলিন হলো একটি কি। জিব্বারেলিন হলো একটি ড্যাশ, তাহলে কি বটে। অপশান এতে প্রোটিন, অপশান বিতে ফ্যাট, অপশান সিতে ভিটামিন নাকি অপশান ডিতে হরমোন। তো আমরা সকলে জানি জিব্বারেলিন একটি কি না, জিব্বারেলিন হচ্ছে একটি 23-এর দাগে সঠিক উত্তর কী হবে অপশান ডি, অর্থাৎ একটি হরমোন। অপশান ডি হচ্ছে এখানে সঠিক উত্তর, জিব্বারেলিন একটি হরমোন। নেক্সট দেখো 24 নম্বর প্রশ্ন কি বলছে না লুপ অফ হেনলি। লুপ অফ হেনলি কোথায় পাওয়া যায়। তো লুপ অফ হেনলি কোথায় পাওয়া যায়, অপশানগুলো দেখো কী রয়েছে। অপশান এতে রয়েছে কর্টেক্স, অপশান বিতে মেডুলাতে, অপশান সিতে রয়েছে রেনাল পেলভিসে নাকি অপশান ডিতে ইউরেটারে। তো লুপ অফ হেনলি কোথায় পাওয়া যায়, এক্ষেত্রে 24-এর দাগে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অর্থাৎ মেডুলাতে লুপ অফ হেনলি পাওয়া যায়। নেক্সট দেখো 25 নম্বর প্রশ্ন কি বলছে না ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স কোথায় অবস্থিত, এটাও কিন্তু বিবেক করে রাখো, এই প্রশ্নটা কিন্তু এসছে। অপশান এতে গোয়া, অপশান বিতে বেঙ্গালুরু, অপশান সিতে চেন্নাই এবং অপশান ডিতে হায়দ্রাবাদ। তো ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স কোথায় অবস্থিত, এক্ষেত্রে 25-এর দাগে সঠিক উত্তর হবে অপশান বি, অর্থাৎ বেঙ্গালুরুতে অবস্থিত। অপশান বি হচ্ছে 25-এর দাগের সঠিক উত্তর। নেক্সট তারপরে 26 নম্বর প্রশ্ন, বিবিআই এটাও করে রাখো, কি বলছে দেখো না ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়। তো ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়, অপশান এতে MS স্বামীনাথন, অপশান বিতে বাবা আহমেদ, অপশান সিতে জগদীশচন্দ্র বসু নাকি অপশান ডিতে মেধা পাটেকর। তো আমরা সকলে জানি ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয় অপশান এ, অর্থাৎ MS স্বামীনাথনকে বলা হয় ভারতের সবুজ বিপ্লবের জনক। নেক্সট দেখো তারপরে 27 নম্বর প্রশ্ন কি বলছে না নিম্নলিখিত কোনটি গ্রিন হাউস গ্যাস। তো এই গ্রিন হাউস গ্যাসগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে, নিম্নের কোনটি বলছে গ্রিন হাউস গ্যাস। অপশানগুলো দেখো কী রয়েছে, অপশান এতে নাইট্রোজেন, অপশান বিতে অক্সিজেন, অপশান সিতে মিথেন এবং অপশান ডিতে হিলিয়াম। তো নিচের কোনটি বা নিম্নলিখিত কোনটি গ্রিন হাউস গ্যাস, সেক্ষেত্রে 27-এর দাগে সঠিক উত্তরে যাবে অপশান সি, অর্থাৎ মিথেন হচ্ছে একটা গ্রিন হাউস গ্যাস। অপশান সি হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট 28 নম্বর প্রশ্ন, খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, ইটাইটাই বা আউচাউচ রোগের সংক্রমণ কি কারণে ঘটে। তো এই যে ইটাইটাই বা আউচাউচ রোগটি হয় সেটি কোন পদার্থ বা কিসের ফলে ঘটে। তো দেখো অপশান এতে রয়েছে মিথাইলে পারদের বিষক্রিয়ায়, অপশান বিতে রয়েছে দস্তার বিষক্রিয়ায়, অপশান সিতে ক্যাডমিয়ামের বিষক্রিয়ায় নাকি অপশান ডিতে রয়েছে সিসার বিষক্রিয়ায়। তো 28-এর দাগের সঠিক উত্তর কী হবে, ইটাইটাই বা আউচাউচ কিসের ফলে হয় না 28-এর দাগের সঠিক উত্তর যাবে অপশান সি, অর্থাৎ কিসের ফলে না ক্যাডমিয়াম বিষক্রিয়ার ফলে এই ইটাইটাই বা আউচাউচ রোগটি হয়ে থাকে বা ছড়িয়ে পড়ে। নেক্সট দেখো 29 নম্বর প্রশ্ন কি বলছে, মিনামাটা রোগ কি কারণে হয়, এটাও কিন্তু বিবেক করে রাখো। তো মিনামাটা রোগ হয় কি কারণে, অপশান এতে দেখো কি রয়েছে মিথাইল পারদ সংক্রমণ, অপশান বিতে আর্সেনিক দূষণ, অপশান সিতে কপার সংক্রমণ এবং অপশান ডিতে ক্যাডমিয়াম। তো এই যে মিনামাটা রোগ, এই মিনামাটা রোগটা বলছে কি কারণে ঘটে না, এক্ষেত্রে 29-এর দাগের সঠিক উত্তরে যাবে অপশান এ, অর্থাৎ মিথাইল পারদ সংক্রমণের ফলে এই মিনামাটা রোগটি হয়ে থাকে। নেক্সট তারপর দেখো 30 নম্বর প্রশ্ন কি বলছে যে চাঁদ থেকে প্রতিফলিত যে আলো, এটা কিন্তু মনে রাখে পৃথিবী থেকে বলা হয়নি, চাঁদ থেকে পৃথিবীতে আলো, চাঁদ থেকে প্রতিফলিত আলো পৃথিবীতে আসতে কত সময় লাগে। তো দেখো অপশানগুলো কী রয়েছে, অপশান এতে 2.1 সেকেন্ড, অপশান বিতে 1.3 সেকেন্ড, অপশান সিতে রয়েছে 1 সেকেন্ড নাকি অপশান ডিতে 2 সেকেন্ড। তো চাঁদ থেকে প্রতিফলিত
পৃথিবীতে আসতে কত সময় লাগে? না, এক্ষেত্রে 31 দাগে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অর্থাৎ 1.3 সেকেন্ড। তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে পৃথিবী থেকে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। নেক্সট দেখো 31 নম্বর প্রশ্ন, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে চীনে যে ঘূর্ণবাত সেটা কী নামে পরিচিত? তো চীনে যে ঘূর্ণবাত সেটা কী নামে পরিচিত? অপশান এতে দেখো কি রয়েছে, হ্যারিকেন, অপশান বিতে সাইক্লোন, অপশান সিতে টাইফুন, নাকি অপশান ডিতে টর্নেডো। তো এক্ষেত্রে 31 দাগে সঠিক উত্তর কী হবে কমেন্ট করো। তো চীনে যে ঘূর্ণবাত হয় সেটা টাইফুন নামে পরিচিত, অর্থাৎ অপশান সি হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট তারপর দেখো 32 নম্বর প্রশ্ন, ম্যাগমা কাকে বলা হয়? তো ম্যাগমা কী জিনিস বা কাকে বলা হয়? অপশান এতে দেখো চুনাপাথর, অপশান বিতে দেখো কি রয়েছে, অপশান বিতে রয়েছে সমুদ্রের তলদেশে সঞ্চিত পলি, অপশান সিতে রয়েছে ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খনিজ, নাকি অপশান ডিতে ভূগর্ভস্থ উত্তপ্ত গলিত পদার্থ। তো এটা সংজ্ঞাটা জানলেই বুঝতে পারবে যে ম্যাগমা হলো কি। সেক্ষেত্রে 32 দাগে সঠিক উত্তরে যাবে অপশান ডি, অর্থাৎ ভূগর্ভস্থ উত্তপ্ত গলিত পদার্থকে ম্যাগমা বলা হয়। এটা কিন্তু ভূগোলে একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট দেখো তারপরে 33 নম্বর প্রশ্ন, যে সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত? তো সাইলেন্ট ভ্যালি যে জায়গাটা সেটা কোন রাজ্যে অবস্থিত, এবং এই যে সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট সেটা কত সালে হয়েছিল, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট কত সালে হয়েছিল সেটা কমেন্ট বক্সে জানাও। তো দেখো সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত? অপশান এতে কেরল, অপশান বিতে গুজরাট, অপশান সিতে কর্ণাটক, নাকি অপশান ডিতে তামিলনাড়ু। তো সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে 33 দাগের অপশান এ, কেরলে কিন্তু সাইলেন্ট ভ্যালি অবস্থিত। নেক্সট 34 নম্বর প্রশ্ন কি বলছে, না নিচের কোনটি পাললিক শিলা নয় বলেছে? দেখো নয়, এই নাবাচক টার্মগুলো কিন্তু মাথায় রাখবে। তো নিচের কোনটি পাললিক শিলা নয়? অপশান এতে কয়লা, অপশান বিতে কংগ্লোমারেট, অপশান সিতে ডোলোমাইট, নাকি অপশান ডিতে ডোলোরাইট। তো নিচের কোনটি পাললিক শিলা নয়? 34 দাগের সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশান ডি, অর্থাৎ ডোলোরাইট পাললিক শিলা নয়। অপশান ডি হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট তারপর দেখো 35 নম্বর প্রশ্ন কি বলছে, না নিম্নদ অববাহিকার আগাছাপূর্ণ জলাভূমিকে কি বলা হয় বা কি বলে? তো নিম্নদ অববাহিকার আগাছাপূর্ণ জলাভূমিকে কি বলা হয়? অপশান এতে দেখো আপ, অপশান বিতে ডাউন্স, অপশান সিতে কারু, নাকি অপশান ডিতে সাড। তো নিম্নদ অববাহিকার আগাছাপূর্ণ জলাভূমিকে বলা হয় অপশান ডি, অর্থাৎ সাড বলা হয়। নিম্নদ অববাহিকার আগাছাপূর্ণ জলাভূমিকে সাড বলা হয়। নেক্সট দেখো 36 নম্বর প্রশ্ন কি বলছে, যে রিক্টার স্কেলে কি পরিমাপ করা হয়? এটাও কিন্তু বিবিআই প্রশ্ন, বিভিন্ন যন্ত্র কি পরিমাপ করা হয় সেটা থেকে কিন্তু প্রশ্ন আসে। তো রিক্টার স্কেলে কি পরিমাপ করা হয়? অপশান এতে বায়ুর গতির তীব্রতা, অপশান বিতে সমুদ্র ঢেউয়ের উচ্চতা, অপশান সিতে ভূমিকম্পের তীব্রতা, নাকি অপশান ডিতে বৃষ্টিপাতের পরিমাপ। তো রিক্টার স্কেলে কি পরিমাপ করা হয়? 36 দাগের কী হবে সঠিক উত্তর কমেন্ট করো। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অর্থাৎ ভূমিকম্পের তীব্রতা মাপা হয় রিক্টার স্কেলের সাহায্যে। অপশান সি হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট দেখো তারপরে 37 নম্বর প্রশ্ন কি বলছে, না ভারতের দক্ষিণে যে ডেকান ট্রেপ এটি কোন শিলায় গঠিত? তো এই যে ডেকান ট্রেপ, এটা টার্মটাও কিন্তু আসে। ডেকান ট্রেপ কথার অর্থ কি? সিঁড়ির মতো ধাপ। তো ভারতের দক্ষিণে ডেকান ট্রেপ কোন শিলায় গঠিত? অপশান এতে স্লেট, অপশান বিতে রয়েছে ডোলোমাইট, অপশান সিতে রয়েছে ব্যাসল্ট, এবং অপশান ডিতে রয়েছে গ্রানাইট। তো ডেকান ট্রেপ কোন শিলায় গঠিত? 37 দাগে সঠিক উত্তর কী হবে? তো ভারতের দক্ষিণে যে ডেকান ট্রেপ রয়েছে সেখানে কোন শিলায় গঠিত? না সেটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অর্থাৎ ব্যাসল্ট শিলায় কিন্তু এই ডেকান ট্রেপ গঠিত। নেক্সট তারপর দেখো 38 নম্বর প্রশ্ন, যে ঘানা, এই যে ঘানা পাখিরালয়, এই বিভিন্ন যে মানে ইয়েগুলো পড়েছে, পাখিরালয়গুলো রয়েছে, তারপর অভয়ারণ্য রয়েছে, এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। যেখানে আমাদের রাজ্য বা আমাদের দেশে মানে বিখ্যাত বা গুরুত্বপূর্ণ যে অভয়ারণ্য বা সেঞ্চুরিয়ানগুলো, সেগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে অবশ্যই। তো ওগুলোর লিস্টও কিন্তু আমি স্ট্যাটিস্টিক জিকে হিসাবে করে দেবো, এবং এর আগেও কিন্তু প্লেলিস্টে যদি ভিজিট করো স্ট্যাটিস্টিক জিকের যে পার্টগুলো রয়েছে প্রত্যেকটা পার্ট ধরে ধরে কিন্তু অনেক ক্লাস করানো রয়েছে। তো এই যে ঘানা পাখিরালয় ভারতবর্ষে কোথায় অবস্থিত? অপশান এতে হরিয়ানা,
অপশান বিতে পাঞ্জাব, অপশান সিতে রাজস্থান, নাকি অপশান ডিতে কোনোটি নয়। তো 38 দাগের সঠিক উত্তর কী হবে সকলে কমেন্ট করো। তো 38 দাগের সঠিক উত্তরে যাবে অপশান সি, অর্থাৎ রাজস্থানে এই ঘানা পাখিরালয় অবস্থিত। অপশান সি হচ্ছে সঠিক উত্তর। সেলিম আলী কোথায় অবস্থিত, সেলিম আলী পাখিরালয় কোথায় অবস্থিত, এটা কিন্তু তোমরা সকলে কমেন্ট করে জানাও। নেক্সট দেখো, তারপরে প্রশ্ন খুবই ইম্পর্ট্যান্ট, পিঙ্গল বিপ্লব যেটাকে বলা হয় ব্রাউন রেভলিউশন। তো এই যে নীল বিপ্লব, তারপরে ধূসর বিপ্লব বা ব্রাউন বিপ্লব, বা রয়েছে নীল বিপ্লব তো বললাম, হলুদ বিপ্লব, এই ধরনের কিন্তু প্রশ্নগুলো কিন্তু আসে। তারপর শ্বেত বিপ্লব, এর থেকে কিন্তু প্রশ্ন আসে। সবুজ বিপ্লব। তো পিঙ্গল বিপ্লব বা ব্রাউন রেভলিউশন কিসের সঙ্গে যুক্ত? অপশান এতে দেখো কী রয়েছে কয়লা, অপশান বিতে নারকেল, অপশান সিতে চর্ম, নাকি অপশান ডিতে সার। তো পিঙ্গল বিপ্লব কিসের সাথে যুক্ত? 39 সঠিক উত্তরে যাবে অপশান সি, অর্থাৎ চর্মের সাথে যুক্ত এই কি পিঙ্গল বিপ্লব বা ব্রাউন রেভলিউশন। নেক্সট 40 দাগের প্রশ্ন কি বলছে দেখো, নিম্নলিখিত স্তরগুলির মধ্যে বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি? তো বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি? অপশান এতে দেখো মেসোস্ফিয়ার, অপশান বিতে রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ার, অপশান সিতে রয়েছে ট্রপোস্ফিয়ার, নাকি অপশান ডিতে কোনোটি নয়। তো বায়ুমণ্ডলের সবথেকে শীতলতম স্তর কোনটি? সেক্ষেত্রে সঠিক উত্তরে যাবে 40 দাগের কি অপশান এ, অর্থাৎ মেসোস্ফিয়ার হচ্ছে বায়ুমণ্ডলের সবথেকে শীতলতম বা বায়ুমণ্ডলের সবথেকে শীতলতম স্তর। তো এই ছিল তোমাদের আজকে মোট 40টা প্রশ্ন। তো ক্লাসটা কেমন লাগলো বা প্রশ্নগুলো কেমন লাগলো অবশ্যই সকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর প্রত্যেক দিন এভাবে মিক্সড জিকে হিসাবে 40টা 50টা বা 30টা যেমন সম্ভব গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো যেগুলো আসার মতো প্রশ্ন পরীক্ষাতে, সেই প্রশ্ন এবং তার উত্তর নিয়ে কিন্তু আলোচনা করা হবে। তো অবশ্যই যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখলে ধন্যবাদ তাদেরকে। লাইক করো ভিডিওটা এবং শেয়ার করো বন্ধুদের সাথে, যাতে সকলেই ক্লাসগুলো পায়। এবং সাথে সাথে বলে থাকবো যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল নোটিফিকেশন অন করো। আর এই ধরনের যে ক্লাসগুলো করাচ্ছি তার পিডিএফ সম্পূর্ণ ফ্রি অফ কস্ট পাওয়ার জন্য ডেসক্রিপশন বক্সে ভিডিওর যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল রয়েছে তার লিঙ্ক প্রোভাইড করে দেবো, ওখান থেকে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে। সেখানে কিন্তু প্রত্যেকটা ক্লাস যে পিডিএফ ক্লাসগুলো করাচ্ছি তার পিডিএফ কিন্তু পেয়ে যাবে। তো আজকে এটা ভিডিওটা দূরে ছিল। ধন্যবাদ। জয় হিন্দ।